সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে এবং এই যুদ্ধে কোনো না কোনো ভাবে বাংলাদেশ জড়িয়ে যাচ্ছে। কারণ হচ্ছে মুসলিম দেশ, এবং এই মুহূর্তে কিন্তু সরকারি হিসাব মতে ইরানে প্রায় 2000-এরও বেশি বাংলাদেশি রয়েছে। তারা বারবার বলছে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য। ইরান সরকার তাদেরকে সরিয়ে নিয়েছে অন্য শহরে তেহরান থেকে, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেখানে যে দূতাবাস রয়েছে দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই অর্থে কিন্তু কোনো সহযোগিতা করা হচ্ছে না বলে বারবার অভিযোগ করা হচ্ছে। আপনারা আমার চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। গত শুক্রবার ইরান আক্রান্ত হয়। ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের উপর হামলা চালায় এবং এই হামলার পরে ইরান কিন্তু বসে থাকেনি। এর আগে আমরা যেগুলো দেখেছি, কোনো মুসলিম দেশে বা কোনো শহরে যদি হামলা হয়, যেমন গাজাতে, ফিলিস্তিনের গাজাতে হামলা হলো, কিছু সামান্য রকেট মারলো, ওটাকে প্রতিরোধ বলে না, কিন্তু ইরান কিন্তু শুরু থেকেই প্রতিরোধ করে আসছে। এবং প্রতিরোধের কারণে যেটি হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু বিষয়গুলো আসছে। তেল আবিবের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভবনে কিন্তু হামলা হচ্ছে, রকেট হামলা হচ্ছে। এবং ইরান কিন্তু যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য, তারিখ দিয়ে সময় ধরে ধরে হামলা করছে। অর্থাৎ আগে থেকে কোনো না জানিয়ে চোরাগুপ্তা হামলা এগুলো কিন্তু করছে না। ইরান আগে থেকে বলছে যে আমরা হামলা করব বলতে পাল্টা জবাব দেবো আর কি। জবাব যখন দেয় তখন কিন্তু এই ইসরায়েলিরা আসলে এই মুহূর্তে কিন্তু ভয়ে আছে বলাই যায়। কারণ তেল আবিবের বেশ কিছু সরকারি স্থাপনা সহ গোয়েন্দা সংস্থার যে দপ্তরগুলো রয়েছে এবং বিভিন্ন তাদের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলকে সহায়তার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এবং অনেক দেশ, যে দেশগুলো ইসরায়েলের মিত্র, তারা কিন্তু পরোক্ষভাবে ইসরায়েলকে সহায়তা করছে অস্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে, অর্থ দিয়ে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আন্তর্জাতিক যে চাপ, সেই চাপটা কিন্তু ইরানের উপর দেওয়া হচ্ছে। হামলা করলো ইসরায়েল, বোম মারলো ইসরায়েল, শুরু করলো ইসরায়েল। এবং যেই ইহুদিরা এতদিন গাজায়, ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় এবং মধ্যপ্রাচ্যের গোটা জায়গাগুলোতে ঝামেলা পাকিয়ে রেখেছে, হামলা করছে, মুসলমানদের মারছে, তাদের ব্যাপারে কিন্তু ওই যেটা বলে বিবেক, বিশ্ব বিবেক, তারা কিন্তু কোনো কথা বলছে না। যখনই ইরান প্রতিরোধ করলো, তাদের আত্মরক্ষার্থে তারা পদক্ষেপ নিল, তখন কিন্তু বলা হচ্ছে ইরানকে নিরস্ত্রীকরণ করতে হবে। এবং ইরানকে নিরস্ত্রীকরণ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ক্ষণে ক্ষণে বৈঠক করছেন এবং এই বৈঠকগুলোতে তিনি পরামর্শ চাচ্ছেন তার উপদেষ্টাদের কাছ থেকে, যে সরাসরি হামলা না করেও কিভাবে ইরানকে দমিয়ে রাখা যায়, ইরানকে ধ্বংস করা যায়। তারা বেশ কিছু কৌশল এখানে নিয়েছে। প্রথম কৌশল হচ্ছে ক্ষমতার পালাবদল। অর্থাৎ এই মুহূর্তে যে ইরানের যে সরকার রয়েছে, ইরানে যে বিপ্লব হয়েছিল, ইসলামিক বিপ্লব, সেই ইসলামিক বিপ্লবের পরে যেই সরকার ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থা ভেঙে দিয়ে, এই যে যারা বিপ্লবী তাদেরকে সরিয়ে দিয়ে, যারা মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলার জন্য আসলে কাজ করবে না, যারা মূলত ইহুদি খ্রিস্টান সহ পশ্চিমাদের পা চাটা গোলামি করবে, তাদেরকে ক্ষমতায় নেয়ার জন্য একটা চেষ্টা করছে। অর্থাৎ এটাকে আন্দোলন বলা হচ্ছে, যে এটা ইরানের বিরুদ্ধে একটা মুভমেন্ট, এবং এই মুভমেন্ট বাস্তবায়নের জন্য ইহুদি খ্রিস্টান সহ একটা গ্রুপ, তারা এই মুসলমান, নামধারী মুসলমান, তাদেরকে কাজে লাগিয়ে একটা ক্ষমতার পালা বদলের চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। যদি ক্ষমতার পালা বদল হয়, বর্তমান শাসক গোষ্ঠীকে সরিয়ে দেওয়া যায়, স্বাভাবিকভাবেই তখন ইরান পদলেহন করবে ইসরায়েলের, মার্কিন যুক্তরাষ্ট্রের, ফলে বিষয়টি সহজ হয়ে গেল। কিন্তু এটি করতে গিয়ে কিন্তু হিতে বিপরীত হচ্ছে। ইরানের সাধারণ জনগণের মধ্যে কিন্তু আরো বেশি দেশপ্রেম জেগে উঠেছে। যদিও মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত সহ যারা রয়েছেন, তারা কিন্তু প্রকাশ্যে ওই অর্থে কিন্তু সহায়তা করছে না। তারা নানা ধরনের নিজেদের আত্মরক্ষার কথা চিন্তা করছেন, নিজের দেশের কথা চিন্তা করছেন, নিজেদের ভালো থাকার কথা চিন্তা করছেন। কিন্তু ওইখানে যে ইরান আক্রান্ত, সেই বিষয়ে কিন্তু তারা কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না বা নিচ্ছে না। এই কারণে, কারণ তাদের সেই সক্ষমতা কতটুকু আছে সেটা দেখার বিষয়, আর নিচ্ছে না নিজের আত্মরক্ষার্থে, যে কথাটা আমি একটু আগেই বললাম। তো সুতরাং ইরানকে এই জায়গায় নিজেকেই ফাইট করতে হচ্ছে। একে তো ফাইট করতে হচ্ছে বহিঃশত্রুর বিরুদ্ধে, আবার ফাইট করতে হচ্ছে
গাদ্দার যারা দেশের মধ্যে রয়েছে তাদের বিরুদ্ধে। বহিঃশত্রুদের হয়তো চেনা যায় যে অস্ত্র আসছে, গোলা বারুদ আসছে, হামলা হচ্ছে, কিংবা বিভিন্ন ধরনের বোম আসছে, সেগুলো প্রতিরোধ করা যায়। কিন্তু নিজ দেশের মধ্যে তেহরানে, রাজধানীতে যারা রয়েছে বা রাজধানীর বাইরে বিভিন্ন স্থাপনাগুলো যারা রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনায়, সেগুলো যারা দেশীয় গাদ্দার যারা রয়েছে তাদেরকে তো ওই অর্থে চেনা যায় না। বলা হচ্ছে এরা মোসাদের এজেন্ট, বলা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, বলা হচ্ছে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের এজেন্ট হয়ে কিন্তু ইরানের ভেতরে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করছে। এই মনে করেন পাইপ লাইন কেটে দেওয়া হচ্ছে, বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হচ্ছে, কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করে দেওয়া হচ্ছে, কিংবা কোন একটি ভবন বিভিন্ন বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু বহিঃশত্রু করছে না, এগুলো ভেতর থেকে করছে। এটা নাম কাওয়াজতে কিছু মুসলমান, আসলে তারা হচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট, যারা মুসলমান বিদ্বেষী এবং যারা হচ্ছে ইরানের ধ্বংস চায়, তারা এই কাজগুলি করছে। ইরান কিছুটা পরে হলেও সফলতার সঙ্গে এগুলো মোকাবেলা করার সর্বাত্মক চেষ্টা করছে। মার্কিনেরা বসে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপর নানা ধরনের চাপ থাকা সত্ত্বেও তিনি সরাসরি এই যুদ্ধে জড়াতে না চাইলেও পরোক্ষভাবে তিনি কিন্তু এই যুদ্ধে জড়িয়ে গেছেন। বিশেষ করে সবশেষ বৈঠকে ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বা মাদার অফ অল বম্বস, এগুলো বলা হচ্ছে যেসব জায়গায় পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালানো হয় কিংবা পারমাণবিক স্থাপনা রয়েছে ইরানের, এই স্থাপনাগুলোতে এই বোমটা তারা মারবে এবং স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবে, যদি না ইরান ঘোষণা দেয় যে তারা পারমাণবিক যে কোনো পরীক্ষা নিরীক্ষা থেকে সরে আসছে। যদি সরে আসার কথা বলে, ওয়াদা করে এবং চুক্তিতে স্বাক্ষর করে, সেক্ষেত্রে এটি হবে না। না হলে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলাগুলো চালাবে বলে এখন পর্যন্ত তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে আছে। যদিও যুক্তরাষ্ট্রের মতো এত বৃহত্তর দেশে যে কোনো সিদ্ধান্ত প্রেসিডেন্ট একা নেওয়া সম্ভব নয়, সেখানে তার উপদেষ্টা মন্ডলী আছে কিংবা সেখানে অন্যান্য যারা আছে এই সংশ্লিষ্ট ডিফেন্সের লোকজন আছে, তাদের পরামর্শ নিতে হবে। কারণ এই মুহূর্তে কিন্তু যদি যুদ্ধে জড়ায় অর্থনৈতিক যে অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই অবস্থা এমনিতেই নাজুক। এই অবস্থায় যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে ইরানে হামলার জন্য ইসরায়েলকে সহায়তা করে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। ফলে সরাসরি যুদ্ধে না জড়িয়েও কিভাবে ইরানকে দমানো যায় সেই পথ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খুঁজছে। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায় কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে ইসরায়েল এরকম কোনো বড় ধরনের কোনো ম্যাসিভ অ্যাটাকে যায়, সেক্ষেত্রে ইরানও ঘোষণা দিয়েছে যেমন হামলা ইসরায়েল করবে পাল্টা ঠিক তেমন জবাব দেওয়া হবে। এখন যে ধরনের হামলা হচ্ছে, ইসরায়েলও তেমন জবাব পাচ্ছে। যদি বড় ধরনের হামলা হয়, সেক্ষেত্রে ইসরায়েলও সেই জবাবের অপেক্ষা নিশ্চয় করতে হবে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন যে তার এই বয়সে এসে, তার যে বয়স, তিনি বয়োবৃদ্ধ মানুষ, সম্মানিত ব্যক্তি, তার এই বয়সে এসে আসলে পাবার বা হারাবার কিছু নেই। সুতরাং তিনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে এবং যে ধরনের আক্রমণ হবে তার পাল্টা আক্রমণ সেটা হবে, জবাব সেটা দেওয়া হবে। এবং যে হরমুজ প্রণালী রয়েছে, সেই প্রণালী কিন্তু বন্ধ করে দেওয়ার একটা কথা চলছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোনো উদ্যোগ নেয়, সেক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, সৌদি আরব, কাতার, ওমান সহ এই যে অঞ্চলের তেলগুলো, সেই তেলগুলো কিন্তু বিশ্বব্যাপী আর যাবে না। একই সঙ্গে শুধু তেল না, অন্যান্য পণ্যবাহী জাহাজও কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে অনেকটা বিপাকে পড়বে। ফলে এটি মার্কিন যুক্তরাষ্ট্র একটা চিন্তার বিষয়। তারা ইরানকে কিন্তু অন্য দেশের মতো ভাবছে না। ইরানের যেমন সামরিক সক্ষমতা রয়েছে, সেই সঙ্গে তাদের এই যে ভৌগোলিক অবস্থান ইরানের যেটি, সেই কারণে কিন্তু ইরান অনেকটা এগিয়ে আছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ নেবে কিনা, এটি কিন্তু বড় একটি প্রশ্ন। আমি যেটি শুরুতে বলছিলাম যে বাংলাদেশিদের কি হবে, অফিসিয়ালি কিন্তু তেহরানে 400 বাংলাদেশি ছিল এবং পুরো ইরানে 2000 বাংলাদেশি। আনঅফিসিয়ালি, অবৈধভাবে আরো কিছু বেশি রয়েছে। তেহরানে যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আরো বেশ কিছু বেশি রয়েছে, সংখ্যাটা খুব বেশি না। এরই মধ্যে ইরান সরকার
বাংলাদেশি সহ যারা প্রবাসী ছিলেন তেহরানে, তাদেরকে তেহরান থেকে সরিয়ে অন্যত্র নিরাপদে নিয়েছেন। যদিও যুদ্ধ চলছে, এই মুহূর্তে কোনো জায়গায় কি নিরাপদ বলা যায় না, কারণ শুধুমাত্র তেহরানে হামলা হচ্ছে না, হামলা কিন্তু পারমাণবিক স্থাপনাগুলোতে হচ্ছে যেগুলো তেহরানের বাইরে। একই সঙ্গে কিন্তু সামরিক বিভিন্ন স্থাপনা সহ বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়, শুধু যে রাজধানীতে গুরুত্বপূর্ণ জায়গা আছে তা তো নয়, দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেগুলোতে কিন্তু হামলা হচ্ছে। ফলে বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু ওই অর্থে নিরাপদ নয়। এই যে তারা নিরাপদ নয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেখানকার দূতাবাসে যে তথ্যটি দেওয়া হয়েছে তাদের নিরাপদে উদ্ধার করা এবং দেশে পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা সবশেষ যেটি জানি, তারা বলছে কথা চালাচালি হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু তড়িৎ যে পদক্ষেপ অন্যান্য রাষ্ট্রগুলো যাদের জনগণ এরই মধ্যে তেহরানে আটকা পড়েছিল তাদের কিন্তু অনেককে সড়ক পথে কিংবা ভিন্নভাবে নিয়ে আসার, নৌপথে নিয়ে আসার একটা চেষ্টা চলছে, অনেকে নিয়ে আসা হয়েছে, যদিও বিমান বন্ধ রয়েছে, আকাশ যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে, ফলে সড়ক পথে একটা বিকল্প ব্যবস্থা তাদেরকে নিয়ে আসার পরিকল্পনা চলছে, অনেককে নিয়ে আসাও হয়েছে। কিন্তু বাংলাদেশি যারা সেখানে আটকা পড়েছে তাদের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সেখানে যারা বাংলাদেশি রয়েছে, আটকে আছে, অনেক ছাত্র সেখানে আছে, সেই তেহরানে ছিলেন, এখন অন্য শহরে আছে, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, কখন কি হয়ে যায়। বাংলাদেশ সরকার অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে এবং যারা সেখানে আটকে আছে তাদেরকে উদ্ধারের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিয়ে সেটি জনসম্মুখে হাজির করবে বলে আমরা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।